আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের জন্য আমেরিকা সম্পূর্ণভাবে দায়ী। পাল্টি খেল নরেন্দ্র মোদী সরকার, ভারতের পাঠ্য বই থেকে গণতান্ত্রিক অধিকার ও ধর্মনিরপেক্ষতা অধ্যায় বাতিল। তালেবান বোমা হামলায় 7 আফগান পুলিশ নিহত, আহত অন্তত 20 জন। সিরিয়ায় ত্রাণ সহায়তা দেওয়ার অজুহাতে পাশ্চাত্যের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ব্যর্থ। মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে নিরাপত্তা পরিষদে বিদেশি সাংবাদিকদের চিঠি। এবং সর্বশেষ থাকছে লিবিয়ার যুদ্ধবিরতিতে কাজ করছে রাশিয়া ও তুরস্ক। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ইয়েমেনে হুতি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিই বলেছেন, তার দেশের উপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের যে আগ্রাসন চলছে তার প্রধান ষড়যন্ত্রকারী হচ্ছে আমেরিকা এবং এই আগ্রাসনের সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটনের। তিনি বলেন, আমেরিকার অস্ত্র নিয়ে আঞ্চলিক এইসব দেশ ইয়েমেনে আগ্রাসন চালিয়ে তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। জেনারেল সারিই বলেন, ইয়েমেনের সেনারা মারবি ও আল বাইদা প্রদেশে সন্ত্রাস মুক্ত করার অভিযান চালাচ্ছে, তাতে সৌদি ভাড়াটে গেরিলাদের অবস্থান থেকে মার্কিন নির্মিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হচ্ছে। জেনারেল সারিই বলেন, এইসব অস্ত্র থেকে মার্কিন কথিত সাহায্য সংস্থা ইউএসএআইডি এর লোগো পাওয়া গেছে এবং এই সংস্থাটি দাতব্য সংস্থার ছদ্মবরণে ইয়েমেনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজ করছে। ইয়েমেনের অভ্যন্তরে ইউএসএআইডি এর মানবিক ত্রাণ সহায়তার নামে কী ধরনের তৎপরতা চালাচ্ছে তা উন্মোচিত করার জন্য জেনারেল সারিই রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মার্কিন এই সংস্থাটি সক্রিয়ভাবে সৌদি আরবের আগ্রাসনকে সমর্থন করছে। জেনারেল সারিই বলেন, আমাদের জনগণ মার্কিন নির্মিত অস্ত্রে মারা যাচ্ছে। ইয়েমেনে সৌদি আগ্রাসনে মার্কিন সমর্থনের কারণেই জনগণ ভোগান্তির মধ্যে রয়েছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোকে সমর্থন দিয়ে আমেরিকা যুদ্ধে লেলিয়ে দিয়েছে এবং এই অঞ্চলে তার এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। এই আগ্রাসনের মাধ্যমে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থ সংরক্ষণ করছে বলেও জেনারেল সারিই মন্তব্য করেন। কাগজে কলমে বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, কিন্তু এবার ক্ষমতাসীন বিজেপি সরকার দেশটির জাতীয় শিক্ষা বোর্ডের পাঠ্যক্রমে ছুরি চালিয়ে গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার পথে হাঁটছে। এরই অংশ হিসাবে গণতান্ত্রিক অধিকার, ভারতে খাদ্য সুরক্ষা, ফেডারেলিজম এবং নাগরিকত্ব ও ধর্ম নিরপেক্ষতার মতো মূল অধ্যায়গুলো ভারতের জাতীয় শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমার নামে অধ্যায়টিও ভারতের বৈদেশিক নীতি বিষয়ক পাঠ্যসূচি থেকে ছাঁটাই করা হলো। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড এমন ঘোষণা দিয়েছে। এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে সিবিএসই বলছে, করোনা ভাইরাসে গোটা বিশ্ব লড়ছে। এই অভূতপূর্ব পরিস্থিতির কারণে 2020-21 শিক্ষাবর্ষের পাঠ্যক্রম 1/3 হ্রাস করা হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি দুটি সংশোধন করা হচ্ছে। এছাড়া একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পাঠ্যক্রম থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে ফেডারেলিজম, নাগরিকত্ব, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতার মতো মূল অধ্যায়গুলো। একই সঙ্গে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে সমসাময়িক বিশ্ব সুরক্ষা, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, ভারতে সামাজিক এবং নতুন সামাজিক আন্দোলন ও আঞ্চলিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ বিষয়টিও সরিয়ে ফেলা হয়েছে। আফগানিস্তানে পৃথক দুটি তালেবান বোমা হামলায় দেশটির অন্তত 7 পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওইসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 20 জন বেসামরিক মানুষ। বুধবার আফগানিস্তানের গজনি রাজ্যে এই হামলার ঘটনা ঘটে। দেশটির স্থানীয় সরকারের মুখপাত্র বাহিল আহমেদ সংবাদ সংস্থা আনাদুলকে জানায়,
দক্ষিণ কান্দাহার রাজ্যের শাহ ওয়ালি কোট জেলায় তালেবানদের একটি আত্মঘাতী কার বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 3 আফগান পুলিশের মৃত্যু হয়, আহত হয়েছে আরও 20 জন। এদিকে তালেবানদের দাবি, ল্যান্ডমাইন নামক বোমা হামলায় আফগানিস্তানের আরও 4 পুলিশ সদস্য নিহত হয়েছে। গাজনি রাজ্যের ওই হামলায় একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। বাহিল আহমেদ বলেন, তালেবানদের মূল লক্ষ্য ছিল জেলা পুলিশ হেডকোয়ার্টার, কিন্তু টার্গেট বিচ্ছিন্ন হয়ে পুলিশ সদর দপ্তরের খুব কাছেই বিস্ফোরণটি ঘটে। তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমেদি ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এটি ছিল একটি কৌশলগত আক্রমণ। মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্য বিশ্ব আরব মিত্রদের সহযোগিতায় 2011 সাল থেকে সিরিয়ায় গোলযোগ শুরু করে। ইসরায়েল বিরোধী হিসাবে পরিচিত সিরিয়ার সরকারকে উৎখাত করা ও এই অঞ্চলের প্রতিরোধ শক্তিকে দুর্বল করার জন্য তারা আইএস জঙ্গিদের লেলিয়ে দিয়েছিল। যদিও পাশ্চাত্য তাদের লক্ষ্য অর্জন এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে। বর্তমানে পাশ্চাত্য সিরিয়ার জনগণকে সহায়তার অজুহাতে অবশিষ্ট সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা ও কূটনৈতিক সমর্থন দেওয়ার মাধ্যমে এখনও লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে চীন ও রাশিয়া পাশ্চাত্যের এই প্রচেষ্টা তীব্র বিরোধিতা করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ প্রতিনিধি সিরিয়ার ব্যাপারে পাশ্চাত্যের প্রস্তাবে ভেটো দিয়েছে। ওই প্রস্তাবে সিরিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই দেশটিতে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর কথা বলা হয়েছিল। এই প্রস্তাব সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন এমন অভিযোগ তুলে চীনও তাতে ভেটো দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, নিরাপত্তা পরিষদের সদস্য পাশ্চাত্যের দেশগুলোর এমন একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে যাতে সিরিয়ার সরকারের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোর ত্রাণ সামগ্রী পাঠানো যায়। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে সিরিয়ার শক্তিশালী 2 সমর্থক অর্থাৎ চীন ও রাশিয়া পাশ্চাত্যের ষড়যন্ত্রমূলক ওই প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছে। চীন ও রাশিয়ার এই পদক্ষেপে হতাশা প্রকাশ করেছে জার্মানি ও বেলজিয়াম। এই 2 দেশ এক যৌথ বিবৃতিতে দাবি করছে, এই প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে জাতিসংঘ মহাসচিব সহ যারা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নারী, পুরুষ ও শিশুদের সাহায্য করতে চেয়েছে তাদের ইচ্ছা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। জার্মানি ও বেলজিয়াম আরও দাবি করছে, নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য এই প্রস্তাবের প্রতি সমর্থন দিয়েছিল, কিন্তু চীন ও রাশিয়ার ভেটোর কারণে তা বাতিল হয়ে গেল। পর্যবেক্ষকরা বলছেন, নিরাপত্তা পরিষদে পাশ্চাত্যের সদস্য দেশগুলো বহুদিন ধরে এই ধরনের প্রস্তাব পাশের চেষ্টা চালিয়ে আসছিল, কিন্তু রাশিয়ার তীব্র বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। মস্কো মনে করে, সিরিয়ার সরকারের সঙ্গে সলা পরামর্শ না করে ত্রাণ সামগ্রী পাঠালে সন্ত্রাস বিরোধী যুদ্ধ বাধাগ্রস্ত হবে। প্রকৃতপক্ষে বিভিন্ন সূত্রে জানা গেছে, পাশ্চাত্যের দেশগুলো সিরিয়ার জনগণকে মানবিক ত্রাণ সহায়তা দেওয়ার অজুহাতে সন্ত্রাসীদেরকে লজিস্টিক সমর্থন দেওয়ার চেষ্টা করছে, যার ফলে সন্ত্রাসীদের হাতকে আরও শক্তিশালী হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় যে কোনো সহায়তা দিতে হলে আন্তর্জাতিক আইন অনুযায়ী অবশ্যই সে দেশের সরকারের অনুমতি নিতে হবে। যাই হোক, সিরিয়ার সেনাবাহিনী ও মিত্র বাহিনী সম্প্রতি ইদলিবে সন্ত্রাস বিরোধী সর্বশেষ ঘাঁটি যে হামলা চালিয়েছে তাতে বোঝা যায়, দামেস্কো পাশ্চাত্যের ষড়যন্ত্র উপেক্ষা করে সন্ত্রাসীদের কবল থেকে নিজ ভূমি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায় নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়েছে ইরানে তৎপর বিদেশি সাংবাদিকরা। ইরানে তৎপর বিদেশি সংবাদ মাধ্যমগুলোর 46 জন সাংবাদিক ও লেখক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রধানের কাছে লেখা চিঠিতে বলেছেন, করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে এখন বিশ্বের প্রতিটি দেশে সরকার ও জাতির উপর কিছু দায়িত্ব পড়েছে, আর তা হলো মানব জাতিকে রক্ষায় পরস্পরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা করা, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা। ইরানে নিযুক্ত বিদেশি সাংবাদিকরা মার্কিন নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে আরও বলেছেন, মার্কিন ইতিহাসে আর কখনোই কোনো দেশের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি যা বর্তমানে ইরানি জনগণের বিরুদ্ধে আরোপ করা হয়েছে। ইরানিদেরকে তাদের মৌলিক অধিকারগুলো থেকেও বঞ্চিত করা হচ্ছে। মানুষের মৌলিক অধিকারগুলোর তালিকায় শীর্ষে রয়েছে বেঁচে থাকার অধিকার।
এই অধিকারের বিষয়টি 1948 সালের ডিসেম্বরে অনুমোদিত বিশ্ব মানবাধিকার ঘোষণাতেও উল্লেখ করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে ইরানিদেরকে এই ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। বিদেশি সাংবাদিকরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর প্রতি তাদের ঐতিহাসিক ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেছেন, নিরাপত্তা পরিষদের উচিত ইরানের আটকে দেওয়া অর্থ ছেড়ে দিতে মার্কিন সরকারের উপর চাপ সৃষ্টি করা, যাতে ইরান সরকার ঔষধ সামগ্রী কিনতে ও অন্যান্য মৌলিক চাহিদা মেটাতে সেই অর্থ ব্যয় করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে সরে গেছেন এবং 2 দফায় ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই নিষেধাজ্ঞার কারণে ইরানি জনগণ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে সিরিয়ায় সংঘাত থামাতে যুদ্ধবিরতি চুক্তিতে যৌথভাবে কাজ করছে রাশিয়া ও তুরস্ক। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাটির বরাতে বিষয়টি জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলছেন, রাশিয়া সমর্থিত লিবিয়ান ন্যাশনাল আর্মি বা এলএনএ যুদ্ধবিরতি দলিল স্বাক্ষর করতে প্রস্তুত। আশা করা যাচ্ছে তুরস্ক দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভর্নমেন্ট ন্যাশনাল অ্যাক্টরকে অর্থাৎ জিএনএ কে চুক্তির জন্য রাজি করাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।